টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে জুবায়ের সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩, আহত শতাধিক। ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৭ জন খালাস। ক্যারিবিয়ানে ১ ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে দুপুরের সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shE24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21shE চ্যানেলে। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জুবায়ের ও সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় শতাধিক। স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকে। এ সময় তাদের লক্ষ্য করে জুবায়েরপন্থীরা ইটপাটকেল ছুড়ে। পরে সাদপন্থীরাও পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ইজতেমা মাঠে দখল নিয়ে সংঘর্ষের ঘটনাস্থলে ২ জন ও অপরজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে এ বিষয়ে সাদপন্থী ও হেফাজত ইসলামের আমির মামুনুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে। এদিকে ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্টে এই আহ্বান জানান। টঙ্গীতে সংঘর্ষে হতাহতের ঘটনাকে নির্মম আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, তাবলিগ একটি দ্বীনি ও ধর্মীয় ইস্যু। আমরা মনে করি তাবলিগ সহ ধর্মীয় সব বিষয়াদি ওলামায়ে কেরামের মাধ্যমেই সুরাহা ও মীমাংসিত হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা না করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৭ জন। দুপুরে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ১ এপ্রিল CUFL ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে ২টি মামলা হয়। ২টি মামলার মধ্যে একটিতে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং ২টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। বোলারদের বীরত্বগাথায় ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জিতল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই এই ইতিহাস গড়েছে বাংলাদেশ। সফরকারীদের দেওয়া ১৩০ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে ১০২ রানে। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকছে। বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমন্ত্রণ ২১ সংবাদে। গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করেন তিনি। পরে এই মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশন টিম। তার সঙ্গে আছেন আলোকচিত্রী শহীদুল আলম ও শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল
চাকমা গুমের শিকার হন। নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের 5 পরিষদের একটা অবরোধ ছিল। ওই সমাবেশের দিন শেখ হাসিনা যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব। আমাদের মাঝে মাইকেল চাকমা, যিনি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের শিকার হয়েছিলেন, তিনি 3রা এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গুম করা হয়েছে। 9 এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুম করা হয় এবং 5 বছর 3 মাস 27 দিন তাকে গোপন কারাগারে, যেটা আপনারা বহুল আলোচিত জানেন যে কিভাবে গোপন বন্দিশালায় তাকে আটক রাখা হয়, তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন, কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন। এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন। মিশরে D8 সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার 2024 সালের শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে। মিশর এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর অর্থনীতির চাকা ঘুরছে। অন্তর্বর্তী সরকারের 4 মাসে ক্রমশ উন্নতির দিকে রেমিটেন্স প্রবাহ। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো সচল করতে সরকারের উদ্যোগ প্রশংসনীয় বলছে অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ উদ্যোগের তাগিদ দিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। হাসিনার 15 বছরের দুর্নীতি, স্বজনপ্রীতি আর অবাধে অর্থ পাচারে দেশের অর্থনীতি বিপর্যস্ত। ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশায় আশঙ্কাজনকভাবে কমেছে রিজার্ভ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতির চাকা সচল করা। জুলাই পরবর্তীতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশপ্রেমের অনন্য নিদর্শন দেখিয়েছেন, যার ফলে বেড়েছে রিজার্ভ। রপ্তানি আয়েও গতি ফিরেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 15 বছর আমরা দেখেছি ব্যাংকিং, এনার্জি, পাবলিক সেক্টর প্রজেক্টস, পাবলিক ইনভেস্টমেন্টস, এইগুলো বেশিরভাগ সময় সিদ্ধান্তগুলো হতো কোনো গোষ্ঠীকে বেনিফিট দেওয়ার জন্য বা দুর্নীতিকে মাথায় রেখে। সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে অগাস্টের 5 তারিখ বা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে। এটা আমি মনে করি সবচাইতে বড় অর্জন। ব্যাংক খাতের অসঙ্গতি দূর করতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক 22,000 কোটি টাকা সরবরাহ করায় তারল্য সংকট অনেকটাই মোচন হয়েছে। বিশেষ করে যাদের তারল্যের ঘাটতি আছে যেসব প্রতিষ্ঠানের, সেখানে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে। প্রথমে তারা চেষ্টা করেছিল যে বাজার থেকেই টাকাটা তুলে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া গ্যারান্টি স্কিমের মাধ্যমে, কিন্তু সেগুলো মূলত খুব দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য। তখন সেটা ভালো না খারাপ সেটা আরেকটা ডিবেট, বাট হ্যাঁ, ব্যাংক বন্ধ হতে দেওয়া যাবে না এই মুহূর্তে, অর্থনীতির এই দুর্বল মুহূর্তে। তবে লাগামহীন নিত্যপণ্যের দাম, ডলারের দাম নিয়ন্ত্রণে না আসায় মূল্যস্ফীতি এখনো বড় চ্যালেঞ্জ। সেইগুলো সরবরাহ চেইনের সমস্যাগুলো, চাঁদাবাজি বন্ধ করা, বাজার কারসাজি যারা করছেন তারা যেই পথে কারসাজিগুলি করছেন সেই পথগুলোকে বন্ধ করে দেয়া, ওই দিকেই জোর দিতে হবে বেশি, আর সরবরাহটা যাতে থাকে। 4 মাসে অন্যতম বড় সংকট কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ ও সহিংসতা। এক্সপোর্টে এবং ম্যানুফ্যাকচারিং এবং এটার কারণে বিদেশি যে ইকোনমিক স্টেক হোল্ডার আছে তারা কিভাবে কি দেখছে বাংলাদেশে, সেই জায়গায় কিন্তু অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটা আমার মনে হয় সরকারকে এখন সর্বোচ্চ নজর দিতে হবে। অর্থনীতির যে সুবাতাস বইতে শুরু করেছে তার সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নভেম্বরে তো আমাদের প্রায় 26%-এর বেশি রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে।
গড়ে অন্তত $220 কোটি বেশি এসেছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। উত্তরাঞ্চলে ঝেঁকে বসেছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল 9 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবার আমন্ত্রণ 21 সংবাদে। দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত, পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। দিনে রোদ থাকলেও সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জেলা। কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করায় দুর্ভোগে পড়েছে স্বল্প আয়ের মানুষ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে হিমেল বাতাস ও কুয়াশায় বেড়েছে শীতের দাপট। অনেক বেলা পর্যন্ত রাস্তাঘাট প্রায় ফাঁকাই থাকছে। কমে গেছে রিক্সা ও অটোরিকশা চালকদের আয় রোজগার। শীতের কাপড় চাপড় চাই শীতের জন্য, ঠান্ডা তো প্রচুর। শীতে সবাই হয়তো বসে আছে, এই সময় কাজ করতে পারতেছে না। কুয়াশা, রাস্তা চলা যাচ্ছে না, হেডলাইটে কোনো কাজ করতেছে না। চুয়াডাঙ্গাতেও হিমেল হাওয়া ও ঠান্ডায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। কয়েকদিনের ঘন কুয়াশা ও মেঘলা আবহাওয়ায় মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা কাজে কামে যেতে পারছি না, তো খুবই কষ্ট, দুর্ভোগ। সেটি খুব সমস্যা আছে, যাতে বুঝেছেন, কষ্ট, ঠান্ডা, কাশি, জ্বর হয়ে যাচ্ছে। তবে গাইবান্ধায় রোদ উঠায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। দিনাজপুরে রোদের দেখা মিললেও কনকনে ঠান্ডা বাতাস, তবে কুয়াশা নেই। মেহেরপুরে দিনে শীত কিছুটা কমলেও রাতে তাপমাত্রা কমতে থাকে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সন্ধ্যা হলেই ঘন কুয়াশায় ঠেকে যাচ্ছে পথঘাট। সড়কে দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে ধীর গতিতে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের পরিচালক হাকিম সাইফুদ্দিন মুরাদ। এতে বক্তারা বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের পর ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া 50,000 টাকার পুঁজি নিয়ে হামদর্দের যাত্রা শুরু করেছিলেন এবং আজও এটি মানুষের সেবা ও কল্যাণে কাজ করে চলেছে। অনুষ্ঠানে হামদর্দের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 14 ডিসেম্বর আকিজ মোটরসের উদ্যোগে ঢাকার তেজগাঁওয়ে আকিজ সেন্টারে অনুষ্ঠিত হয় বৈদ্যুতিক যানবাহন ও গতিশীলতা শীর্ষক ব্যবসায়িক সম্মেলন 2024। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ও নিরাপত্তা নিয়ে আলোচনা এবং বাংলাদেশের বাজারে এর সম্ভাবনা নিয়ে চিন্তা করা। আকিজ মোটরস সবার জন্য গাড়ি স্লোগান নিয়ে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের জন্য উৎসাহিত করছে, যা পরিবেশ রক্ষায় সহায়ক। সম্মেলনে বক্তারা উন্নত বিশ্বে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বাড়ছে এবং বাংলাদেশ জন্য উপযুক্ত রাস্তাঘাট নির্মাণের প্রয়োজন সহ বৈদ্যুতিক যানবাহনের উপযোগিতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা এবং বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে জুবায়ের সাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, নিহত 3, আহত শতাধিক। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জন খালাস। ক্যারিবিয়ানে 1 ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।